মাস্কগুলো মোবাইলটা দিয়ে দেন, আমি এই মুহূর্তে টিকিট করে চলে যাবো। যদি কখনো আপনারা দেখেন আমাকে, আপনারা আমাকে পানিশমেন্ট দিন। যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল বা যারা আক্রমণগুলো করেছে তারা বলতে চাইছে যে এটা শুধু আমরা নারীদের উপর করি নাই, এর মধ্যে হিজড়া আছে, এর মধ্যে যৌনকর্মী আছে। তো একজন হিজড়া হোক বা একজন যৌনকর্মী হোক তার উপরেও কি আক্রমণ করা জায়েজ? স্বৈরাচার কিন্তু এই মব হামলার মধ্যে দিয়েই চট করে ঢুকে পড়বে। এই সরকার বা এই আন্দোলনের ফসল কিন্তু সবচেয়ে বিপদে পড়বে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে। মব হামলা, মোরাল পুলিশিং, এই বিষয়গুলোর সমাধান কি হতে পারে এবং সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে এটা কি যথেষ্ট মনে হয় আপনার কাছে? সম্প্রতি কক্সবাজারে একদল যুবকের হাতে বেশ কয়েকজন নারী লাঞ্ছিত এবং হয়রানির শিকার হয়েছেন। ঠিক একই রকমের ঘটনা এই আগস্টের শেষের দিকে ঘটতে দেখা গেছে রাজধানী ঢাকাতেও। এসব মব হামলা যদি এভাবে লাগামহীনভাবে চলতে থাকে তাহলে এর পরিণতি কি? আর মানুষ কেনই বা আইন নিজের হাতে তুলে নিচ্ছে? এর সমাধানটাই বাকি। এসব বিষয় নিয়ে আলাপ করতে আজকের স্টার ভিউজ রুমে আমি আছি সাইম, এবং আমার সাথে আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক ও গবেষক শামসুদ্দোজা সাজন। ওয়েলকাম টু আওয়ার শো সাজন। আপনাকেও ধন্যবাদ সাইম। আমার প্রশ্নটা হচ্ছে যে এই নারী হয়রানির ঘটনা ঘটে গেল কক্সবাজারে, এবং এর আগেও যেটা বলছিলাম যে ঢাকায় এরকম ঘটনা ঘটতে দেখা গেছে আগস্টের শেষের দিকে। তো এই বিষয়গুলো কি আপনি কিভাবে দেখছেন এবং মানুষ কি এভাবে আইন নিজের হাতে তুলে নিতে পারে? আচ্ছা, প্রথমে আমি বলবো যে কক্সবাজারের যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত একটা জঘন্য রকমের অন্যায়, এবং আপনি যেমনটি বলেছেন যে 5 আগস্টের পর থেকেই আমরা দেখছি ধারাবাহিকভাবে এই মব হামলার ঘটনা এটা ঘটে আসছে। তো আমরা যদি এটা ধারাবাহিকতায় দেখি, এটার একদিকে যেমন শিকার নারীরা, অন্যদিকে বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠী, তারপর আমরা ইদানিংকালে যেটা দেখছি বিভিন্ন মাজারের উপর হামলা হচ্ছে। অর্থাৎ ধারাবাহিকভাবে সমাজের বিভিন্ন অংশের উপরে কিন্তু হামলা চলছে, এবং সেটা মবের নামে। এবং এই ধরনের হামলাগুলো এটা কিন্তু একদম নিশ্চিতভাবেই আমরা যে বৈষম্য বিরোধী যে আন্দোলন এবং তার চেতনা নিয়ে যে গণঅভ্যুত্থান ঘটানো, সেই চেতনার বিরোধী। কেন চেতনার বিরোধী? প্রথম কথা হলো যে এই বৈষম্য বিরোধীর যে কথাটি, সমাজের সকল রকম বৈষম্যের বিরুদ্ধে কিন্তু এই লড়াই। যেমন গতকালকের এই ঘটনায়, কক্সবাজারের ঘটনায় যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল বা যারা আক্রমণগুলো করেছে তারা বলতে চাইছে যে এটা শুধু আমরা নারীদের উপর করি নাই, এর মধ্যে হিজড়া আছে, এর মধ্যে যৌনকর্মী আছে। তো একজন হিজড়া হোক বা একজন যৌনকর্মী হোক তার উপরেও কি আক্রমণ করা জায়েজ? এবং আপনারা যদি এই আন্দোলনের সময় দেখেন, এখানে হিজড়ারা বলেন, যৌনকর্মীরা তারাও তো অংশগ্রহণ করেছিল। এবং যদি আন্দোলনের পরবর্তী সময় আমরা দেখলাম যে যখন আমাদের এই যে ফেনী, কুমিল্লা সহ অঞ্চলগুলোতে যে বন্যা হলো, তখনও কিন্তু ব্যাপকভাবে এই গোষ্ঠী থেকে মানুষ কিন্তু এসে সহায়তা করেছে। অর্থাৎ মূল বিষয়টি হলো তাদের এই ধরনের আক্রমণ সম্পূর্ণভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার বিরোধী। একই সাথে এটার একটা ভয়ঙ্কর দিক হলো এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে অভূতপূর্ব একটা ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্যটাকে কিন্তু এটা বড় আকারে আঘাত করে। এবং এই ধরনের হামলার দেখেন যে ভবিষ্যতের যে ভয়ানক যে দিকটা, সেটা হলো যে এই হামলাগুলোর মধ্য দিয়ে সমস্ত আইন শৃঙ্খলার যে ব্যবস্থা সেটা কিন্তু ভয়াবহভাবে ধসে পড়ছে। এবং এই সরকার বা এই আন্দোলনের ফসল কিন্তু সবচেয়ে বিপদে পড়বে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে। তো এই কাজটি কিন্তু এই মব হামলার মধ্যে দিয়ে ঘটছে। এখন সবাই বলছে না যে চট করে স্বৈরাচার ঢুকে পড়বে, স্বৈরাচার কিন্তু এই মব হামলার মধ্যে দিয়েই চট করে ঢুকে পড়বে। একই সাথে আমি একটা বিষয় এখানে যোগ করতে চাই। অনেকে বলছে যে এই ধরনের যে মব হামলা, এগুলোকে তারা ইসলামের নামে জায়েজ করার চেষ্টা করছে। কিন্তু আপনি যদি ইসলামের দৃষ্টি থেকেও দেখেন, আপনার হয়তোবা সমাজের বিভিন্ন রকম মানুষের প্র্যাকটিস সম্পর্কে আপনার বিরোধিতা থাকতে পারে, কিন্তু আপনি সেটা বলতে পারেন যে আপনি এটা পছন্দ করেন না বা আপনার কাছে এটা ইসলাম সম্মত মনে হয় না। কিন্তু তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিচ্ছেন, তার বিরুদ্ধে আপনি আইন হাতে তুলে নিচ্ছেন, এটা কিন্তু ইসলাম কখনোই আপনাকে এই জিনিসের অনুমতি দেয় না। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এরকম দেখেছি মানে সোশ্যাল মিডিয়া বা ফেসবুক লাইভে এসে কেউ এই মব হামলাগুলোকে প্রচার করছে বা ভিডিও করে পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে তারা পাবলিশ করছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এখানে সোশ্যাল মিডিয়ার কি দায় নেই, আর আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলোই বা এটাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরেছেন। এই যে হামলাগুলোর কথা আমরা বললাম বা ধারাবাহিকভাবে যে হামলাগুলো হচ্ছে, এই হামলাগুলোর কিন্তু ন্যায্যতা তৈরি করা হচ্ছে কিন্তু এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে। এবং আমরা দেখেছি যে যেটা খুবই দুঃখজনক, ইভেন বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের নামে বিভিন্ন গ্রুপ তৈরি করে সেখান থেকে এইসব হামলার কথা বলা হচ্ছে এবং এসব হামলাকে জাস্টিফাই করা হচ্ছে। তো এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং বিশেষ করে এই যে বিভিন্ন এইসব যে গ্রুপগুলো আছে তাদের এই ধরনের উস্কানি, একদিকে তারা
উস্কানি দিচ্ছে, একই সাথে তারা কিন্তু আবার হুমকিও দিচ্ছে। তো ফলে এই ব্যাপারগুলোতে একদিকে তো হলো জনগণের দিক থেকে এক ধরনের একটা প্রতিবাদ থাকতে হবে, এগুলোকে প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। আবার সরকারের দিক থেকেও আমি বলবো যে এই ধরনের যে উস্কানি দেওয়া হচ্ছে বা এই ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে, এগুলোর ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবং মিডিয়ার ক্ষেত্রে, আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার ক্ষেত্রে একটা দুর্বলতা আমার কাছে মনে হয়েছে যে তাদের সবসময় একটা ব্যাপার থাকে যে তারা একটা জনতুষ্টিবাদী আচরণ করতে চায়। অর্থাৎ ব্যাপারটা হলো যে জিনিসটা এখন লোকে খাবে এই জিনিসটার পক্ষেই তারা মোটামুটি এক ধরনের একটা শোরগোল তোলার চেষ্টা করে বা সেটা তারা করে, অথবা সেটাকে যে প্রশ্ন করে। একটা মিডিয়ার দায়িত্ব হলো যে সত্যকে তুলে ধরা, তাকে কারো পক্ষ নিতে হবে না। তো এই কাজটি যদি তারা সঠিকভাবে করে তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। ফলে আমরা এই গত 16 বছরে বিভিন্ন মিডিয়ার, মেইন স্ট্রিম মিডিয়ার যে আচরণ দেখেছি, তারা তখন আওয়ামী লীগ সরকারকে সার্ভ করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ সরকার যে ন্যারেটিভে তুষ্ট হয় সেটাকে তারা প্রচার করার চেষ্টা করেছে। তো এখানে এসে আমরা দেখছি যে এখন বর্তমানে যে ধরনের চল রয়েছে বা সমাজে যেগুলো বললে তারা ভিউ খেতে পারবে, তো ওই বিষয়গুলোকে তারা প্রচার করার চেষ্টা করছে। তো মিডিয়ার এই চরিত্রটা তাদের অবশ্যই পাল্টানো উচিত। এবং আমরা যখন বিভিন্ন রকম সংস্কারের কথা বলছি, তখন মিডিয়ার এই সংস্কারের বিষয়টিও আমাদেরকে তুলে ধরতে হবে। তো মানে আপনার কথা আমার মনে হলো যে এরকম ঘটনা দেখেছি যে ঘোষণা দিয়ে তারা মাজারে হামলা করছে, এরকম আমরা ফেসবুকে বিভিন্ন ভিডিওতে দেখেছি। তো সাজিন ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে এরকম মব হামলা, তারপর হচ্ছে মোরাল পুলিশিং, এই বিষয়গুলোর সমাধান কি হতে পারে এবং সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে এটা কি যথেষ্ট মনে হয় আপনার কাছে? আচ্ছা, এখানে একটা জিনিস আমি প্রথমে ক্লিয়ার করি যে মব জাস্টিস যে শব্দটা, ওইটার মধ্যে একটা থাকে যে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের একটা বিষয় থাকে। অর্থাৎ বিভিন্ন ধরনের মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে কোনো একটা জিনিসের বিরুদ্ধে আইন তাদের নিজের হাতে তুলে নিয়েছে। কিন্তু আমি ইদানিং যে ধরনের হামলাগুলো দেখছি, এর ভিতরে হ্যাঁ হয়তোবা অনেকগুলি মব হামলা হইতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে যে একটা গোষ্ঠী সুপরিকল্পিতভাবেই তারা এই হামলা করছে। মানে এটা যে স্বতঃস্ফূর্তভাবে জনগণ ব্যাপকভাবে যে অংশগ্রহণ করছে, ব্যাপারটা এরকম নয়। বরং ওই গোষ্ঠীর যে লোকগুলো তারা এটা হামলা চালিয়ে এটা দেখানোর চেষ্টা করছে যে তাদের পক্ষে জনগণের অংশগ্রহণ আছে। এবং এই কারণেই কিন্তু তারা একদিকে ওই ঘটনাগুলোকে প্রচারের যে তাদের যে উদ্দেশ্য হলো যে তারা যে অপকর্মটি করছে সেটার পক্ষে একটা জনমত তৈরি করা। তো এটা একটা দিক। এবং এই ধরনের যেহেতু এটা আমার কাছে মনে হয় যে এটা মব হামলার চেয়ে বরং একটা গোষ্ঠীগত, বরং একটা তাদের নির্দিষ্ট উদ্দেশ্য করা, সেক্ষেত্রে সরকারকে সবার প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো যে এই ঘটনাগুলি আইন শৃঙ্খলা ব্যবস্থার একটা ভয়াবহ অবনতির দিকে নিয়ে যাবে, যেটা আমি শুরুতে বললাম। তো ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক রাখা সরকারের সব কাজের মধ্যে 1 নম্বর কাজ। তো ফলে এটিকে সেইভাবেই তাদেরকে দেখতে হবে। একই সাথে আমরা আইন শৃঙ্খলা ব্যবস্থা কাদের মাধ্যমে করা হবে, সেক্ষেত্রে একটা বিষয় পুলিশের বিষয়টি চলে আসে। এবং আমরা বারবার দেখছি যে বিভিন্ন যে পুলিশি কার্যক্রম সেটা এখনো কিন্তু পুরো মাত্রায় চলছে না, অথবা পুলিশের যে কনফিডেন্স সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা একটা ঘাটতি দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সরকারের বিশেষ করে একটা বিশেষ উদ্যোগ নেওয়া উচিত যে কিভাবে এই কনফিডেন্সটা তারা ফেরত নিয়ে আসতে পারে। এবং সেখানে পুলিশকে তাদের একটা ক্লিয়ার মেসেজ দিতে হবে যে যারা তাদের পেশাগত যে দায়িত্ব ছিল, এই দায়িত্বের বাইরে যে ব্যক্তিগত পর্যায়ে দুর্নীতির সাথে যুক্ত হয়েছিল বা অন্যায়ের সাথে যুক্ত হয়েছিল আগের রেজিমে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, তাদের বিচার করা হবে। কিন্তু এ বাদে যারা তাদের পেশাগত দায়িত্ব পালন করেছে বা এখনো যারা করবে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো তাদেরকে হয়রানি করা হবে না, তাদেরকে ওই সিকিউরিটিটা দিতে হবে। একই সাথে যেসব পুলিশ তারা আহত নিহত হয়েছে বা তাদের পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারের উচিত তাদের পাশে শক্তভাবে দাঁড়ানো। এবং পুলিশকে আরেকটি মেসেজ দিতে হবে যে তারা এই আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে যে ধরনের রাষ্ট্রীয় সমর্থন দরকার, যে ধরনের রাজনৈতিক সমর্থন দরকার, সেটি তারা সম্পূর্ণভাবে পাবে এই সরকারের থেকে এবং এই বৈষম্য বিরোধী যে ছাত্রবিন্দু এবং তাদের যে নেতৃবৃন্দু তাদের দিক থেকে। এটা হলো একটা আইনগত জায়গা থেকে। এরপরে যে জায়গাটা আমার কাছে মনে হয়, এই যে যারা বিভিন্ন গোষ্ঠী ধর্মের নাম ব্যবহার করে এই ধরনের মব হামলাগুলো চালাচ্ছে বা এই ধরনের হামলাগুলো চালাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এইসব রাজনৈতিক দল বা এইসব ধর্মীয় যে গোষ্ঠী তাদের যে নেতৃবৃন্দ, তাদের কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে। কারণ আমার কাছে মনে হয় যে এই সকল আমরা দেখেছি যে এই আন্দোলন হওয়ার পরে ডক্টর ইউনূসের সাথে কিন্তু বিভিন্ন ধর্মীয় যে আন্দোলনগুলো রয়েছে বা ধর্মীয় রাজনৈতিক দল রয়েছে, তাদের নেতারা কিন্তু দেখা করতে গিয়েছেন এবং সেখানে তারা এই দেশ সংস্কারে তারা কিভাবে ভূমিকা পালন করতে পারেন, কিভাবে সহযোগিতা করবেন, সেই বিষয়ে তারা বিভিন্ন আশ্বাস দিয়েছেন। এবং একই সাথেও আমরা দেখেছি যে তারা এক ধরনের একটা পজিটিভ ভূমিকা, বিশেষ করে সংখ্যালঘুদের উপর হামলা প্রতিরোধের ক্ষেত্রে তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো তাদের সেই গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্বীকার করে আমি বলছি, বর্তমানে এই যে মাজারের উপর হামলা বা নারীদের উপর হামলা বা মোরাল পুলিশিং এর যে চেষ্টা, সেটার ক্ষেত্রে
কিন্তু তাদের একটা সুস্পষ্ট বিবৃতি দেওয়া উচিত, তাদের সুস্পষ্ট অবস্থান ঘোষণা করা উচিত যে এগুলো কোনোভাবে তাদের কাছে গ্রহণযোগ্য নয়। একই সাথে মেইন স্ট্রিম যে রাজনীতি দল, আমি মনে করি যে বিএনপির এই ব্যাপারে একটা সুস্পষ্ট তাদের বক্তব্য দেওয়া উচিত এবং এটা লোকের মধ্যে তাদের ছড়ানো উচিত যে এই ধরনের কার্যক্রমকে তারা কোনোভাবেই সমর্থন করে না। এবং লাস্টে একটা জিনিস আমার কাছে মনে হয় যে আমরা এখন বিভিন্ন রকম যে সংস্কারের কথা বলছি, এগুলো দেখা যাচ্ছে যে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের আমরা সংস্কারের কথা বলছি, হয়তো আমরা দুদকের কথা বলছি, আমরা নির্বাচন কমিশনের কথা বলছি, কিন্তু এই সমাজ ব্যবস্থার একটা বড় পরিবর্তন হওয়ার দরকার। এখানে এই প্রশ্নটি আসে, কারণ এই যে মোরাল পুলিশিং এর বিষয়টি, নারীরা কিভাবে তাদের জীবনযাপন করবে, কি করতে পারবে, কি করতে পারবে না, কোন ধর্ম কি করতে পারবে, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে কিন্তু শুধু এই সময় না, এর আগেও আমরা দেখেছি যে সমাজের বিভিন্ন গোষ্ঠী তারা তাদের মতো করে নিজেদের মত অন্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এটা এবং এটার জন্য এটার পক্ষে সমাজের ভিতরে তারা নানা রকম কনসেন্ট তৈরি করার চেষ্টা করে। তো ওই সমস্যাটা কিন্তু একটা সমাজের বিরাট সমস্যা, বিশেষ করে নারীদের ক্ষেত্রে যে সমস্যাগুলো তারা তৈরি করে। তো এই ব্যাপারে কিন্তু আমাদের যত রকম আমরা সংস্কারের উদ্যোগ নিই, এটাকে মাথায় রাখতে হবে। এবং এখানে একটা জিনিস খুব গুরুত্বের সাথে উল্লেখ করা দরকার, যে আপনি যদি আমাদের দেশে গণঅভ্যুত্থানের ইতিহাসগুলো খেয়াল করেন, আমাদের এখানে এর আগে 69 সালে গণঅভ্যুত্থান হয়েছে, 90 সালের গণঅভ্যুত্থান হয়েছে, এবং আমরা 24-এ এসে একটা গণঅভ্যুত্থান দেখলাম। তো আগের দুইটা গণঅভ্যুত্থানের সাথে এবারকার গণঅভ্যুত্থানের একটা বড় পার্থক্য হলো রাজনৈতিক নেতৃত্বে বা গণঅভ্যুত্থানের নেতৃত্বে নারীদের ভূমিকা। আপনি যদি খেয়াল করেন, যখন ছাত্রদের উপর যখন ব্যাপকভাবে নির্যাতন হচ্ছিল, তখন কিন্তু যারা নারী শিক্ষার্থী তারা কিন্তু বড় আকারে এগিয়ে এসেছে। এবং এই যে এই রেজিমটাকে ফেলতে আপনি যদি একদম জুলাই থেকে শুরু করেন, দেখবেন তারা কিন্তু একটা বড় আকারে ভূমিকা পালন করেছে, এবং তারা নেতৃত্বের জায়গা থেকে। 14 জুলাইতে আমরা দেখছি যে রোকেয়া হল এবং শামসুনার হল থেকে মেয়েরা বেরিয়ে আসে, পরবর্তীতে ছেলেরা বেরিয়ে আসে। এক্স্যাক্টলি। তো ফলে কিন্তু দেখা যাচ্ছে যে যখন এই আন্দোলনটা শেষ হয়ে গেল, যখন যে সরকার গঠন হলো, বা আমরা এই যে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের একটা অংশ তারা সরকারে গেলেন, বা বিভিন্ন, ওখানে কিন্তু নারীর সেই রাজনৈতিক নেতৃত্ব বা যেসব ছাত্রীরা তারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদের অংশগ্রহণের মাত্রাটা কিন্তু অনেক কম। তো ফলে সেই বিষয়টা কিন্তু তাদেরকে অবশ্যই খেয়াল করা উচিত। এবং আমরা যখন বলবো যে এই রাজনৈতিক যে আমরা অভ্যুত্থান ঘটালাম, যে গণঅভ্যুত্থান ঘটালাম, তো এটার প্রতিফলনটা কিভাবে পড়বে, বা আমরা বলছি না আমরা একটা আগের আর রাজনীতি চাই না, আমরা একটা নতুন রাজনীতি চাই। তো সেই নতুন রাজনীতির কিন্তু একটা বড় জায়গা থাকবে যে নারীদেরকে রাজনৈতিক নেতৃত্বের সামনে নিয়ে আসা। এবং তখন যদি আমরা এই কাজটা সত্যিকার ভাবে করতে পারি, এই যে আমরা আজকে এই যে নারীদেরকে নানাভাবে নারীদের উপর মোরাল পুলিশিং, হয়রানির যে ঘটনাগুলো ঘটছে, এটা আমরা দেখবো যে বড় আকারে কমে আসবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের এই আলোচনার মাধ্যমে আশা করি আমাদের কাছে পরিষ্কার হলো সামনে কি করণীয়। জনগুরুত্বপূর্ণ এসব বিষয়গুলি নিয়ে ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।